আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি মোহাম্মদ গোলাম মাওলা তালুকদার, সহকারী অধ্যাপক, কেশরগঞ্জ ডিগ্রি কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি তোমাদের পরিণতি ও সুশাসন বিষয়ে প্রথম পত্রে প্রথম অধ্যায় পরিণতি ও সুশাসন পরিচিতি এখান থেকে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি হল পরিণতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু। পরিণতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু। নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত এবং যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পরিণতি ও সুশাসনের পরিধি ততদূর প্রসারিত। আবার মানুষের জীবনের বর্তমান সমস্যার সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয় বা জটিলতা। এগুলো প্রায় সবই পরিণতি ও সুশাসনের সাথে সম্পর্কিত। তাই বিষয়টির পরিধি দিন দিন বেড়ে চলেছে। এ সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর, নাগরিকতা ও সমাজ জীবন। নাগরিকতা ও সমাজ জীবন। নাগরিকতা এবং সমাজ জীবন পরিণতির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। পরিণতি ও সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতার সাথে জড়িত সব বিষয়, নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতার গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য ইত্যাদি নিয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করে। আবার একজন ব্যক্তি কেবল রাষ্ট্রের সদস্য নয়, বরং একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানের সদস্যও হতে পারে। 2 নম্বর, মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত। মৌলিক প্রতিষ্ঠান সম্পর্কিত। পরিণতি ও সুশাসন সমাজের বিভিন্ন মৌলিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। পরিবার, সমাজ, সামাজিক পরিবর্তন, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী, জাতি, গোত্র, সম্প্রদায় ইত্যাদি বিষয় নিয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। 3 নম্বর, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে পর্যালোচনা। পরিণতি ও সুশাসন
নাগরিকের বর্তমান অবস্থা, নাগরিকের অতীত এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। কিভাবে নাগরিকতার ধারণার উদয় হয়েছিল, কিভাবে এই ধারণাটি যুগে যুগে বিবর্তিত হয়েছে, কিভাবে রাষ্ট্রের ধারণা ও কার্যাবলী এবং নাগরিকের অধিকার কর্তব্যের ধারণা যুগে যুগে বিকশিত ও বিবর্তিত বা পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যতে বা নাগরিকতা ও রাষ্ট্রের ধারণা, ধরন ও কার্যাবলী এমন হতে পারে, সে বিষয় নিয়েও পরনীতি আলোচনা করে। 4 নাম্বার, নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কে পর্যালোচনা। পরনীতি ও সুশাসন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে নাগরিকতার ব্যাখ্যা প্রদান করে থাকে। পরনীতি ও সুশাসন নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কে যে দিকগুলো পর্যালোচনা করে, সে বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রত্যেক মানুষ কোনো না কোনো সংস্থার সদস্য। মানুষ কোনো না কোনো সংস্থার সদস্য। একজন নাগরিক তার পরিবার, গ্রাম, ইউনিয়ন, কাউন্সিল বা মিউনিসিপাল কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রভৃতির সদস্য। এসব প্রতিষ্ঠানের সদস্য হিসাবে একজন নাগরিক যেসব কাজ সম্পাদন করে, তা নাগরিকতার স্থানীয় বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। খ, প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রের নাগরিক। প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রের নাগরিক। প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রের নাগরিক। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ, সরকারের কাজে গঠনমূলক সমালোচনা করা, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, এসব কিছুই নাগরিকতার জাতীয় দিকের সাথে অন্তর্ভুক্ত। আবার নাগরিকতা সম্পর্কিত জাতীয় প্রতিষ্ঠানসমূহ, যেমন আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, রাজনৈতিক দল, আমলাতন্ত্র প্রভৃতি নিয়ে পরনীতি ও সুশাসন বিস্তারিত আলোচনা করে। ঘ,
প্রত্যেক ব্যক্তি বিশ্ব নাগরিক। প্রত্যেক ব্যক্তি বিশ্ব নাগরিক। রাষ্ট্রের সদস্য হিসাবে একজন নাগরিক বিশ্ব সমাজের সদস্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে নাগরিকের ভূমিকা কী হতে পারে বা তা পরনীতি ও সুশাসনে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোনো রাষ্ট্রের নাগরিক যখন বিশ্ব সমাজের কাছ থেকে বিভিন্ন প্রকার অধিকার ভোগ করে বিনিময়ে বিশ্ব সমাজের অপর নাগরিকের প্রতি কর্তব্য পালনে আগ্রহী হয়, তখন নাগরিকতা আন্তর্জাতিক রূপ পায়। সুতরাং নাগরিকের সাথে সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক যেমন জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসি ও আঞ্চলিক সংস্থা যেমন সার্ক, আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন এর উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলী পরনীতি সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত। 5 নম্বর, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের আলোচনা। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের আলোচনা। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের আলোচনা। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ পরনীতি ও সুশাসনের অন্যতম আলোচ্য বিষয়। রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধানের প্রকৃতি ও শ্রেণীবিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগের প্রকৃতি, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, জনমত ইত্যাদি পরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত। 6 নম্বর, বিমূর্ত রাজনৈতিক ও সামাজিক বিষয়ের আলোচনা। সামাজিক বিষয়ের আলোচনা। পরনীতি ও সুশাসন বিমূর্ত রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে। মূল্যবোধ, আইন, নৈতিকতা, স্বাধীনতা, সাম্য প্রভৃতির ধারণা, প্রকৃতি, উৎস, প্রকারভেদ, প্রয়োজনীয়তা, আইনের সাথে নৈতিকতার পারস্পরিক সম্পর্ক, স্বাধীনতার সাথে আইনের সম্পর্ক, আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে পরনীতি ও সুশাসন আলোচনা করে। 7 নম্বর, নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা। নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা। পরনীতি ও সুশাসনের মুখ্য উদ্দেশ্য হল রাষ্ট্রের নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা, নাগরিকের উত্তম জীবন নিশ্চিত করাই এর লক্ষ্য। উত্তম নাগরিক জীবনের গঠনের উদ্দেশ্যে পরনীতি ও সুশাসন নাগরিকতা সম্পর্কে বিশদভাবে আলোচনা
করে থাকে। 8 নাম্বার, সাংবিধানিক অগ্রগতি সম্পর্কে আলোচনা। 8 নাম্বার, সাংবিধানিক অগ্রগতি সম্পর্কিত আলোচনা। পরবর্তী ও সুশাসন সাংবিধানিক বিকাশ অগ্রগতির ধারা নিয়েও আলোচনা করে থাকে। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন দিক, বিভিন্ন সময়ে আনা সংশোধনীসমূহ, জাতীয় সংসদের নির্বাচনসমূহের ফলাফল এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সরকারের মন্ত্রিসভা গৃহীত পদক্ষেপসমূহ 1919 সালের, 1935 সালের ভারত শাসন আইন, 1947 সালের ভারত স্বাধীনতা আইন, 1956 সালের এবং 1962 সালের পাকিস্তানের সংবিধান, 1972 সালের বাংলাদেশের সংবিধান ইত্যাদি পরবর্তী ও সুশাসনের আলোচনা করা হয়। 9 নাম্বার, রাজনৈতিক ঘটনাবলী। রাজনৈতিক ঘটনাবলী। রাজনৈতিক ঘটনাবলী পরবর্তী ও সুশাসনে রাজনৈতিক ঘটনা এক গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে আলোচনা করে। যেমন 1757 সালের পলাশীর যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1905 সালের বঙ্গভঙ্গ, 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1940 সালের লাহোর প্রস্তাব, 1947 সালের ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভ, 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের অসহযোগ আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ ইত্যাদি ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে পরবর্তী ও সুশাসন আলোচনা করে থাকে। পরিশেষে আমরা বলতে পারি যে নাগরিক জীবনের যেসব দিক কোনো না কোনোভাবে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্কযুক্ত, সেগুলোই পরবর্তী সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা বাড়ির কাজ নিবে। বাড়ির কাজ নিবে, খাতা কলম নিয়ে প্রস্তুত হও। বাড়ির কাজ। বাড়ির কাজ এখানে কয়েকটি বহুনির্বাচনী প্রশ্ন আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেও। 1 নাম্বার, পরিণতির মুখ্য আলোচ্য বিষয় কি? ক নাম্বার, নাগরিকের সামাজিক জীবন। খ নাম্বার, নাগরিকের রাজনৈতিক জীবন। ঘ নাম্বার, নাগরিকের সামাজিক ও রাজনৈতিক জীবন। ঘ নাম্বার, নাগরিকের ভবিষ্যৎ জীবন। 2 নাম্বার, শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কে আলোচনা করে। ক অর্থনীতি, খ পরিণতি, গ নৃবিজ্ঞান, ঘ মনোবিজ্ঞান। 3 নাম্বার, পরিবার হলো রাষ্ট্রের। ক অনুরূপ, খ প্রতিরূপ, গ আদিরূপ,
পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। এখানে রবিনের নাগরিকতার কোন রূপটি প্রকাশিত হয়েছে? ক স্থানীয়, খ জাতীয়, গ আন্তর্জাতিক, ঘ আঞ্চলিক। 5 নম্বর, নাগরিকের আন্তর্জাতিক রূপ বলতে বোঝায় রোমান সংখ্যা 1 আফ্রিকান ইউনিয়ন AU, 2 রোমান সংখ্যা 2 ইউরোপিয়ান ইউনিয়ন EU, 3 সার্ক। নিচের কোনটি সঠিক? ক 1 2 রোমান সংখ্যা 1 2, খ রোমান সংখ্যা 1 3, ঘ রোমান সংখ্যা 2 3, ঘ রোমান সংখ্যা 1 2 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা আবারও খাতায় মিল করে নাও। আমি আবারও বলছি, 1 নম্বর, পরিণতির মুখ্য আলোচ্য বিষয় কি? ক নাগরিকের সামাজিক জীবন, নাগরিকের রাজনৈতিক জীবন, নাগরিকের সামাজিক ও রাজনৈতিক জীবন, নাগরিকের ভবিষ্যৎ জীবন। 2 নম্বর, শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কে আলোচনা। ক অর্থনীতি, খ পরিণতি, গ নৃবিজ্ঞান, ঘ মনোবিজ্ঞান। 3 নম্বর, পরিবার হলো রাষ্ট্রের ক অনুরূপ, খ প্রতিরূপ, গ আদিরূপ, ঘ বাস্তব রূপ। 4 নম্বর, রবিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। এখানে রবিনের নাগরিকতার কোন রূপটি প্রকাশিত হয়েছে? ক স্থানীয়, খ জাতীয়, ঘ আন্তর্জাতিক, ঘ আঞ্চলিক। 5 নম্বর, নাগরিকের আন্তর্জাতিক রূপ বলতে বোঝায় রোমান সংখ্যা 1 আফ্রিকান ইউনিয়ন AU, রোমান সংখ্যা 2 ইউরোপিয়ান ইউনিয়ন EU, রোমান সংখ্যা 3 সার্ক। নিচের কোনটি সঠিক? প্রশ্নবোধক। ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।